গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরা ভালোই আছি। আজ হলো বৃহস্পতিবার, সন্ধে বলবো না, রাত্রির এখন 8টা বাজতে যায়, 8টা সাড়ে 8টার মতো বাজতে যায়, মানে অনেকটাই রাত হতে যায় আর কি। তো এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো একটু আগে একটা ব্লগ শেষ করলাম, আবার একটা ব্লগ শুরু করলাম। তো আজকে রাত্রিরে রান্না করব হচ্ছে আলুর পরোটা, তার সাথে চিকেন কষা। তো এদিকে আলুর পরোটাটা করব বলে সব কিছু মোটামুটি রেডি করেছি। তো এখানে এখন মাংসটা আগে বসিয়ে দিচ্ছি, কারণ চিকেন কষা বুঝতেই পারছেন, ও তো সব কিছু মশলা দিয়ে বসিয়ে দেবো, এইবারে গ্যাসটা আস্তে করে দেবো। এখন আস্তে আস্তে হবে, মানে কষাও হবে প্লাস সিদ্ধও হবে। তো এখানে আদা রসুন সব কিছু দিয়ে দিলাম, টমেটো। আজকে কিন্তু মাংসতে আলু দেবো না, তন্ময় বলেছে আলুর পরোটা যেহেতু হচ্ছে তাই মাংসের মধ্যে আলু দেবে না। এমনি পরোটাই করতাম, কিন্তু অনেক দিন আলুর পরোটা খাওয়া হয় না। তিশান বলছে মা করবে, তো আমি বললাম ঠিক আছে। আর আলুর পরোটা দেখবেন খুব বেশি খাওয়া যায় না, দুটোই খেলে মোটামুটি পেট ভরে যায়, যেহেতু আলুর পুরটা একটু বেশি করে দেওয়া হয়। তো এখানে ওদিকে মাংসটা হচ্ছে, ওই ওই ওভেনটাতে দিয়ে দিলাম। আর এইখানে কিন্তু আমি আলুর পরোটা করব বলে একটা ভাজা মশলা করছি। আলুর পরোটায় জানেন তো ভাজা মশলাটাই মেন। তো এখানে গোটা জিরে আর অল্প একটু ধনে ছিল, গোটা ধনে আর কি, ধনে খুব বেশি ছিল না, আমার না মনে নেই। তিশান দোকানে গেল, ওকে একটু ধনে এনে দিতে বললে ভালো হতো। আর এখানে 3-4টের মতো শুকনো লঙ্কা দিয়েছি, একটু মৌরি দিয়েছি, মৌরির গন্ধটা বেশ ভালো লাগে। আর এই ভাজা মশলাটা ভাজছি, এত সুন্দর একটা সেন্ট ছাড়ছে যে কি বলবো। তো গত দুদিন তো কোনো ব্লগ দিইনি, কারণ বুঝতেই পাচ্ছেন তো যে আমি এর আগেও বলেছি যে এরকম একটা টেস্ট দিয়েছে, ওইটা নিয়ে না মানে কি বলুন তো, আমি ভাবছি যে আমি ভাববো না, কিন্তু তবুও সেই মাথার মধ্যে চলে আসছে। আর ভালো লাগছে না, মনটা মাঝে মাঝে খারাপ লাগছে। ভিডিও এডিট করে রাখছি কিন্তু ভয়েস দিতে আর ভালো লাগছে না। তবে এই আমার চ্যানেলটা মানে হয়ে এসছে আর কি, আরেকটু আরেকটু বলবো না, 500 সাবস্ক্রাইব মানে অনেকটা। তো জানি না আদৌ হবে কি না, তবে বললাম না ভিডিও করে একটা অভ্যাস হয়ে গেছে। তো আর আপনারা অনেকে কমেন্ট করেন, আমার ভীষণ ভালো লাগে। সব কিছু তো পয়সা দিয়ে আর হিসাব করা যায় না, তো সেই কারণে ব্লগটা দিই আর কি। তো এখানে ভাজা মশলাটা হয়ে গেছে, আজকে আর মিক্সির মধ্যে পেস্ট করব না, তার কারণ মিক্সির বাটিটা তো ভিজে গেছে, আদা রসুন পেস্ট করেছি। আর একটা বড় বাটি আছে, ওই আজকে সিলভার করে একটুখানি ডলে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো এদিকে কিন্তু আমি আলু পরোটা করব বলে বেশি করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি লাল লাল করব না। আর আলু কিন্তু সিদ্ধ করে ভালো করে ঠান্ডা করে ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি। তো কড়ার মধ্যে না আগে করতাম জানেন তো, কিন্তু কড়ার মধ্যে আলুটা দিয়ে যদি আমি ওই খুন্তি দিয়ে যদি মনে করি যে ওটাকে পুরো একবারে মানে মিহি করব, ওটা হয় না, ডেলা ডেলা হয়ে থাকে। তো সেই জন্য আগে থেকে কি করি, একদম মেখে তারপরে কড়াতে দিই। তো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি, আদা রসুন বাটা দিলাম, অল্প করে একটু গুঁড়ো লঙ্কা দিলাম, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আর ওই ভাজা মশলাটা পরে দেবো। আর দিলাম টমেটো, আর অবশ্যই মিষ্টি দেবো। আর যারা মিষ্টি পছন্দ করেন না তারা মিষ্টিটাকে স্কিপ করে যাবেন, তাহলেই ঝামেলা মিটে যাবে। আমার মায়ের বাড়িতে আলুর পরোটা হয়, একটুও চিনি দেয় না। আর আমার আবার আলুর পরোটা একটু মিষ্টি মিষ্টি না হলে আমাদের আবার কেউ খাবে না। তো এখানে দেখুন মশলাটা ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। একদম মশলার মধ্যে জল দেবেন না, তাহলে কিন্তু আলুটা একদম মানে টাইট আলুটার হবে না, কিন্তু পুরো একদম ল্যাদ করবে। আর যখন লেচি মানে পুর ভরে যখন বেলতে যাবেন না, তখন আলু পুরো বেরিয়ে যাবে। তাই মশলায় এক ফোঁটাও জল দেবেন না, একদম গ্যাসটা সিমে দিয়ে তবেই কিন্তু মশলাটা কষবেন। আর খুব বেশি জোরেও দেবেন না, যেহেতু জল থাকবে না। তো এবার মশলা কষার সময় কী হবে, পুড়ে যাবে। একদম আস্তে করে একটু নাড়াচাড়া করে কষতে হবে। ব্যাস মশলা কষানো হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিলাম। এইবারে অনেকক্ষণ ধরে আলুটা মশলার সাথে মিক্সড করে নেবো। আর এইবারে দেখুন বেশি করে একটু চিনি দিলাম, আমরা যেরকম মিষ্টি খাই সেরকম দিচ্ছি, আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। এইবারে ভাজা মশলাটা দিয়ে দিলাম। তো এখন তো আর রান্না কাউকে শেখাতে হয় না, ইউটিউব খুললেই একদম সঙ্গে সঙ্গে রেসিপি বেরিয়ে যাবে। তো এখানে ভাজা মশলা দিয়ে দিয়েছি খানিকটা, আরেকটু দেবো, ওটা পরে দেবো। মিষ্টি নুন সব কিছু দিয়ে দিলাম, এর মধ্যে একটু ধনেপাতা হলে যে কি ভালো হতো, কিন্তু ধনেপাতা নেই। আর আমি ধনেপাতা ঘরে নিয়ে এসে একদম রাখতে পারছি না, কেন কি জানি। আমাকে এক বন্ধু আপনাদের মধ্যে কমেন্ট করেছিলেন যে কাগজে মুড়িয়ে টিস্যু পেপারে করে রাখো, সেটাও মানে তাতেও দেখছি কি যে ওই শুকিয়ে যাচ্ছে, পাতাগুলো পেকে যাচ্ছে, কেন এরম হচ্ছে বুঝতে পারছি না। তো
তো এখানে নুনটা কম লাগছিল, নুনটা দিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু আমার মাংসটা মোটামুটি হয়েই এসেছে। আর এই তো আর বেশিক্ষণের রান্না নয়, এইবারে এটাকে খালি ঠান্ডা করতে দিতে হবে পাখার হাওয়াতে, ব্যাস তাহলেই একদম রেডি। আর আমি কিন্তু ময়দাও মেখে রেখে দিয়েছি। এখানে নুন মিষ্টি আর একবার চেক করে সব কিছু দিয়ে দিলাম। একদম শুকনো শুকনো করে নামাবো। এটা যদি ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া যায় না, তাহলে আরও সুন্দর আলু পরোটাটা বেলা যাবে। কিন্তু এখন আর সময় নেই, প্রায় 9:30 বাজতে যায়। আর যেহেতু গরম গরম খাওয়া হবে, সেই জন্য একটু আর দেরি করলাম বলতে কি, মুড়ি টুড়ি খেতে এটা ওটা করতে করতেই 8টা বেজে গেল। আর এইসব দেখবেন রেডি করতে অনেকটা সময় লেগে যায়। আর আমার কিন্তু মাথা ঘোরাটা পুরো কমে গেছে, একদমই কমে গেছে। আমি একদম খুব নিশ্চিন্ত হয়েছি, না হলে এক্ষুনি হাজারখানা রিপোর্ট করতে দিত। তো আর একটা ওই বললাম তো, ওই রিপোর্টটা করব। আমার একটা ওষুধ আছে, ওইটা শেষ হয়ে গেলে তারপরে ওই যাব রিপোর্টটা করতে। ওইটা অনেকগুলো টাকারই ব্যাপার আছে। তো এখানে চলুন, হয়ে গেছে আলুর পরোটার জন্য পুর একদম রেডি। এইবার এটা ঠান্ডা করতে দিয়ে দেবো। আর এই দিকে কিন্তু আমার মাংস কষাও রেডি, এই দেখুন একদম কষা কষা করে করেছি, ঝাল ঝাল করে, দেখে একদম ও মা গো মনে হচ্ছে। তো এখানে আলুর পরোটার জন্য পুরো রেডি। আর এদিকে কিন্তু মাংসটাও হয়ে গেছে। এইবার এটা ওইখানে পাখার হাওয়ায় দেবো। ওই ঘরে পাখার হাওয়ায় দিলে না রিস্ক আছে, কেন বলুন তো, তৃষান আছে তো, মা একটুখানি খাই বলে নিয়ে ব্যাস আর্ধেক পুরো ওইখানেই বোধহয় শেষ করে দেবে। আর এইখানে আরেকবার দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা, দেখলাম না সব কিছুই ঠিকঠাক আছে। এই যে লেগে লেগে যাচ্ছে দেখছেন না, তার মানে একদম সুন্দর পুর হয়ে গেছে। তো এখানে রান্না বান্না মোটামুটি রেডি। আর দেখুন আমি মাঝখানে টুক করে একবার বাসনটা মাজলাম, অনেক বাসন ছিল, দুপুরের বাসন আর কি, এগুলো কিন্তু রাতের নয়, চাটা খাবার বাসন ছিল। আর মাংসর কালারটা দেখুন, পুরো ও মাই গড হয়েছে, একদম দারুণ কালার হয়েছে, দেখছেন লাল লাল টকটক করছে একদম। তন্ময় বলে কি, খেয়ে মরো, না খেয়ে মরবে না। আরে ভাই, একদিন খেয়ে যদি পরের দিন মরে যায়, তাহলে সারা লাইফটা তো এনজয় করতে পারলাম না। আর যদি কম খাই, তাহলে তো একদিনের বেশি 2 দিন বাঁচবো বলুন, তাহলে পরের দিনও খেতে পারবো। এর সেই বুদ্ধিটা নেই, বলছে ঝাল ঝাল লাল লাল করে একদম মাংস করবে, খাও, খেয়ে আর ঘাটে যাও। তো চলুন, এখানে আমি আলুর পরোটা ভাজবো, পুরগুলো সব একদম ভরে নিয়েছি বসে। আর বললাম তো আলুর পরোটা আমার 2টো, তিশানের 2টো আর তন্ময়ের 2টো, 2খানা আমি এক্সট্রা করছি যদি কারোর লাগে, কারণ বেশি হোক কম না হওয়াই ভালো, খাবার দাবারের জিনিস তো। আর এখানে আলুর পরোটাগুলো এত সুন্দর মানে হয়েছে, মানে প্রত্যেকটা আলুর পরোটা না ফুলছে এত সুন্দর মানে। আর ময়দা যদি একটু তেল বেশি দিয়ে মাখা যায় না, ময়দা কি বলুন তো, মেন হচ্ছে তেল বেশি দিয়ে মাখলেই ব্যাস সেই ময়দা দারুণ হবে একদম। একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এখন বাজতে যায় 10টা 10-15 মতো বাজতে যায়। তো দেখি 4খানার মতো হয়ে গেলে তিশানকে আর তন্ময়কে খেতে দিয়ে দেবো। তবে আমি একটুখানি রেস্ট নেবো, বাবা আমার যেন কোমর ব্যথা হয়ে গেল। আমি এই রান্নাঘরে যা সার্ভিস দিই না, অন্য কোনো মেয়ে মানে কোনো অবস্থাতেই পারবে না। মানে এই তন্ময়ের যা দুবেলার খাওয়া দাওয়ার ঝামেলা, ওকে তাই বলছি, অন্য কোনো মেয়ে যদি আমার জায়গায় আসে না, বলবে তুই তো রান্না করে খা রে, আমি চললাম মায়ের বাড়িতে। এই সার্ভিস কেউ দেবে না, একমাত্র যদি কেউ ভালোবেসে দেয়। কারণ এই এই জায়গাটা হচ্ছে ভালোবাসার জায়গা। ওই মানে করতে হবে, করবো এরম করলে হবে না। আমি ভালোবেসে ওদের দুজনকে করে, ঠিক আছে চলো খেতে, তন্ময় একটু খেতে ভালোবাসি এই আর কি। তো ঠিক আছে চলো, খেতে ভালোবাসো খাও, তবে হ্যাঁ আমার দিকটাও দেখো, সবসময় নিজের স্বার্থটা দেখলে হবে বলুন তো। তো চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে একটু ময়দা আর একটুখানি আলুর ওই পুর রয়েছে, ওটা কাল সকালে ব্রেকফাস্টে হয়ে যাবে। এখানে কাপগুলোকে রেখে দিয়েছি। তো আজ হলো পরের দিন সকালবেলা, সকাল বলবো না, বেলা হতে যায় প্রায় 10টা 10:30টার মতো। তো এইখানে আমি এই সামনে ভ্যানে সবজিওয়ালা এসেছিলো, তার থেকে কিছু সবজি নিয়েছি। কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। তৃষান এই সবে পড়ে টরে আসলো। তো গতকালকে আলুর পরোটা চিকেন কষা খেয়ে একদম ঘুম দিয়েছি, উঠেছি পুরো 8টা 8:30, চা পর্ব শেষ হয়ে গেছে। আর এই যে ময়দাটা বেঁচেছিল এটা বার করেছি, তিশানের 2টো আমার 2টো মোটামুটি হয়ে যাবে। আর তন্ময়কে ভেবেছিলাম রাত্রিবেলা রেখে দেবো, তারপর ভাবলাম যে না থাক, ও প্রচুর রিচ খাবার খায় তো, ও থাক, ওই জন্য ওর জন্য রাখলাম না, কারণ ও প্রচণ্ড রিচ খাবার খায়। তো তিশান বললো মা বাবার জন্য রাখতে হবে না, তুমি 2টো আমি 2টো খেয়ে নিই।
তো হয়ে গেছে ব্রেকফাস্ট খাওয়া। আজকে অনেকগুলো কাচাকুচি করেছি, বাসি জামা কাপড় ছিল প্লাস তিশানের গেঞ্জি প্যান্ট তন্ময়ের সব কিছু ছিল। চলুন এইবারে গিয়ে ছাদে মিলে দিয়ে আসি। রান্না বান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত ফুটছে আর এইখানে ডাল বসিয়েছি, আলু ভাজা করব, তার সাথে হবে ডিম কষা। এই হবে আজকের সিম্পল রান্না বান্না। এখানে আলু ভাজাও বসিয়ে দিয়েছি। আর তিশান আজকে খাবে কিনা আমি জানি না, কারণ মায়ের বাড়িতে মনে হচ্ছে খাবে। আর এই তো এখন কদিন তো বেশ সুন্দর ঝলমলে রোদ্দুর উঠেছে, আর খবরে শুনলাম তো আর নাকি বৃষ্টি হবে না। জানি না কি হবে, এখন তো ওয়েদারও ঠিকঠাক বলতে পারে না, বলছে বৃষ্টি হবে না, সেদিনকে দেখি একদম জোরদার বৃষ্টি হয়ে গেল। তো চলুন। আর এই চাদরটা এত সুন্দর দেখতে, আমাদের ওপরে এক বৌদি নিচে এসেছিলো, বলছে চাদরটা কোত্থেকে কিনেছো? আমি বললাম একজন মাথায় করে বিক্রি করতে এসেছিল। এত সুন্দর, কিন্তু কি বলুন তো, সাদা তো নোংরা হয়ে যায়। আর গতকালকে কাপগুলো এখানে মেজেছিলাম, কাপগুলো রাখা হয়নি। বাসি বিছানাটা ভালো করে গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাবান্নাও হচ্ছে, ওদিকে বাসি কাজও হচ্ছে। তবে জামা কাপড়গুলোকে আগে মিলে দিয়ে আসলাম, কারণ শুকোবার ব্যাপার আছে, বুঝতেই পাচ্ছেন। আর যখন তখন তো একদম জোরদার বৃষ্টি নেমে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম না, আগের কাজ আগেই করি। তো এখানে আলু ভাজাও হচ্ছে। এখন না আলু ভাজলে আমি আর ঢাকা দিই না, জানেন তো কেন বলুন তো? ওই কার আলু কীরকম বুঝতে পারি না, কোনো আলু সিদ্ধ হয়ে যাচ্ছে, কোনো আলু আবার ওই সিদ্ধ হয়েই যাচ্ছে, মানে শক্ত কাঠের মতো, আধা ঘন্টা ধরে সিদ্ধ করলেও সিদ্ধ হচ্ছে না। তো এই আলুটা আবার দেখলাম কি মানে নাড়তে নাড়তেই সিদ্ধ হয়ে গেছে। অনেক সময় হয় না সুপার 6 আলু দিয়ে দেয়, ওই আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ওই জন্য এখন আর আলু ভাজায় ঢাকা দিই না। এর আগে 2 দিন ঢাকা দিয়েছিলাম, পুরো গলে গেছিলো জানেন। তন্ময় বলছে এটা কী করেছো, আলুর ভর্তা? তো চলুন, এখানে ভাতটা তো ফুটিয়ে বন্ধ করে দিয়েছি, আর এদিকে ডিম কষা করব। ডিমগুলোকে ভেজে নিয়েছি, পেঁয়াজ ভালো করে ঘষে নিয়েছি, 2টো পেঁয়াজকে। ডিম কষা করলে না একটু পেঁয়াজ ঘষে দেবেন, দেখবেন ডিমের গ্রেভিটা খুব সুন্দর হয় ভেজে দেওয়ার থেকে। আগে তো আমি ভেজে দিতাম, তারপরে দেখতাম কি যে না, ওই ঘষে দিলে তারপরে একটু টমেটো সস দেবেন। আমরা আবার ডিম কষাতেও একটু মিষ্টি দিই, জানেন, আপনারা কিন্তু হাসবেন না শুনে। তো একটু ডিম কষায় মিষ্টি দিই, তবে খেতে কিন্তু টেস্টি হয়। আমি তো বাড়িতে করি, তন্ময় ওরা বলে হেভি হয়েছে ডিম কষাটা। তবে যারা মিষ্টি পছন্দ করে না তারা শুনলে ভীষণ রেগে যাবে, ই বাবা ডিমে আবার কি মিষ্টি, এই হলো ব্যাপার। তো চলুন, এখানে মশলা কষিয়ে নিচ্ছি, আর এই যে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। এতেও একটু ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু ধনেপাতা তো আর নেই। আর ওয়েদারটা বেশ ভালো আছে, একদিন ঘরটা ঝাড়তে হবে, কারণ পুজোতে সেই ঘর ঝাড়া হয়েছিল। কালী পুজোর আগে আগে ঘরটা একবার পরিষ্কার করে নেবো, কারণ দেখলাম কোণে কোণে ভালোই ঝুল হয়েছে। এই দেখুন, দেখলেন চিনি ছড়িয়ে দিলাম একটুখানি, এই মিষ্টিটা হয়ে গেল। টমেটো সস দিলে কিন্তু চিনি দিই না, তাহলে আবার অনেক মিষ্টি হয়ে যাবে, সামান্য একদম, যাতে স্বাদটা ব্যালেন্স করা যায়। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এদিকে আমি এবারে ডিমটা দিয়ে দেবো। আর দেখুন, আপনাদেরকে বললাম কি যে ডাল সিদ্ধ করছি, ডাল সিদ্ধ হয়নি, এইবারে ডালটা বসাবো। আসলে 2 দিন আগের ব্লগ তো, কখন কি করেছি মাথা থেকে বেরিয়ে গেছে। মুগ ডাল করবো, এই দেখুন মুসুর ডাল শেষ হয়ে গেছে, তো প্রেশার কুকারেই একটুখানি ফোড়ন দিয়ে গোটা জিরে তেজপাতা দিয়ে মুগ ডালটা বসিয়ে দিয়েছি, একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এখানে একটু উচ্ছে, ঢ্যাঁড়স, কাঁকরোল, এই টুকটাক আর কাঁচা লঙ্কা বাজার করেছি। আর আমাদের এখন না খুব বেশি সবজি এখন আর কেউ খায় না, তিশান তো সবজি খেতেই চায় না, আর তন্ময়ও খায় না। তো এখানে রান্নাবান্না কমপ্লিট, এখানে আলু ভাজা হয়ে গেছে। আজকে আলু ভাজাটা মনে হয় ঠিকঠাক করতে পেরেছি। তো চলুন, এইবারে ভিডিওটা এখানেই শেষ করব, গতকাল থেকে একদম চলছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো সবাইকে টাটা।